নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শনিবার রাতে পোলের হাট, রবিবার সকালে শানপুকুর আইএসএফ তৃণমূল সংঘর্ষে তুলকালাম। ভোটের আগে গরম ভাঙর। শনিবার রাতে সংঘর্ষ, রবিবার সকালেও তুলকালাম। আইএসএফ তৃণমূলের ঝামেলায় ভোটের আগে গরম দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের চিনিপুকুর। রবিবার সকালে এখানে ছিল রাস্তার উদ্বোধন উপলক্ষে তৃণমূলের অনুষ্ঠান। তার আগেই ধুন্ধুমার। অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালায় আইএসএফ এর লোকজন। আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধর করে। এই অভিযোগ মানতে নারাজ আইএসএফ। তাদের পাল্টা দাবি, চিনিপুকুরের পাশেই নিমকুড়িয়ায় তাদের রক্তদান শিবির চলছিল, সেখানে তৃণমূল হামলা চালায়। ডোনারদেরকে নিয়ে আসছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, তারা আক্রমণ করেছে। বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। এটাকে আমরা মেনে নেব না, এটা আমরা শেষ দেখি ছাড়বো। আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। এত রক্তদান শিবির হয়েছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এই নাটক আর বেশি দিন চলবে না। আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে, লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে। ভাঙড়ের শানপুকুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পোলের হাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। শনিবার রাতে এখানকার কেসেরাইটে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ বাধে। সামনেই বিধানসভা ভোট, তার আগে দেওয়াল দখল নিয়ে বিবাদ, তার জেরেই ঝামেলা। আইএসএফ এর পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে একটা সন্ত্রাস সৃষ্টি করে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিককে বলবো, এখনো সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও। না হলে তোমরা যে খেলায় নেমেছো আমাদেরকে বাধ্য করো না ওই খেলায় নামতে। আমরা কিন্তু চুরি পড়ে বসে নেই। শাক দিয়ে মাস্ক ঢাকা দেওয়ার চেষ্টা করছে যে দেয়াল লিখনের জন্য হয়েছে। দেয়াল লেখা নিয়ে এখানে কোনো ঘটনা নয়। তৃণমূলের দাদাগিরি, মস্তানি এর জন্য এই ঘটনা ঘটেছে। তারা সবসময় ভাবছে যে আমরা সরকারে আছি, আমরা মস্তানি করেই চালাবো, আমরা যা বলবো যা করবো তাই মেনে নেবে। এখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, তারা এই অন্যায় আর মানবে না। গত কয়েকদিনে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। 4 জানুয়ারি 2026 কাঠালিয়ায় আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। 2 জানুয়ারি 2026 বিবিরাইটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গরম হয়ে ওঠে এলাকা। এরপর শনিবার রাতে এবং রবিবার সকালে গোলমাল। ভাঙড়ের এই দুই জায়গায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এসআইআর ফর্মে অসঙ্গতির দায় নিতে হবে ডিইওদের। জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্কবার্তা কমিশনের। 2002 এর তালিকায় ভিত্তিতে যাচাই পর্ব চালানোর নির্দেশ। প্রতিদিন রাত 8টার মধ্যে তথ্য যাচাই নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কমিশন। এসআইআর চাপে আরও এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। স্কুলে বিএলও শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মুর্শিদাবাদের রানীতলার ঘটনা। এসআইআর এর চাপেই আত্মহত্যার অভিযোগ করেছে পরিবার। শনিবার স্কুলে যাওয়ার কথা বলে বের হন শিক্ষক, আর দুপুরের পর থেকে মোবাইল সুইচ অফ। রাত 11টা নাগাদ স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কমিশনের ভূমিকায় ক্ষোভ মৃতের পরিবারের। মাথা ব্যথা অভিযোগ করেছিল, অথচ ওরা বেরাবের নাম দেখতে গেছে, কত দিয়েছিল, ডকুমেন্ট দিয়েছিল যে আমার অসুস্থ আছে, আর মাথা ব্যথা আছে, ডকুমেন্ট করেছিল, কিন্তু তারা কোনো কিছু মানেনি, জোর করে দেখিয়েছে। একের পর এক মৃত্যু। এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগে আজ সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন গতকাল বিএলওরা এবং পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কি। কমিশনের বিরুদ্ধে সরব হন বিএলওরা।
একের পর এক মৃত্যু। এসআইআর এর কাজের প্রবল চাপের অভিযোগে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা গতকালই। পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কি, কমিশনের বিরুদ্ধে সরব হন বিএলওরা। বিএলওদের কি অবস্থা করেছে, ডিউটির কোনো মাথা মুন্ডু আছে, কিভাবে প্রেসার ক্রিয়েট করছে, এই ধরবে একটা কাজ কমপ্লিট করছে আর একটা কাজ চাপিয়ে দিচ্ছে। হিয়ারিং অফিসাররা বলছে এই আপনাকে এটা দিতে হবে, আজকে আমাদের সুপারভাইজার বলছে আজকে দিনে এই রিপোর্ট দিতে হবে। মানুষ কোথায় যাবে? কাজের তো একটা প্রসেসিং চাই, একটা সময় চাই। প্রচন্ড অমানবিক, এতটা অমানবিক দেখা যায় না। আজকে ইলেকশন কমিশন যেভাবে অমানবিক অত্যাচার করছে, টিচারদের উপর অত্যাচার করছে। যারা ফিল্ড অফিসার তারা জানে কি কষ্ট করে কাজ হতে, তারা তো চেয়ারে বসে বলে দেয় যে আজকে আমাকে রিপোর্ট দিতে হবে, একবার ফিল্ডে এসে কাজ করুক। চরম ধিক্কার জানাচ্ছি। আজকে মৃত্যু মিছিল তৈরি হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আজকে তাদের কান্নার রোল দেখা যাচ্ছে না, তার দায় কে নেবে? রেজিস্টার বুকে সই নেই ইডি অফিসারদের। প্রতীকের আবাসনের রেজিস্টার বুক বাজেয়াপ্ত পুলিশের, আর আবাসনে ঢোকার সময় সই করেননি ইডি অফিসাররা। ঘটনার সময় গেটে ছিলেন দুই নিরাপত্তারক্ষীদের ফোন নিয়ে নেন ইডি অফিসাররা। আইন মেনেই তদন্ত হয়েছে দাবি ইডির। তল্লাশিতে গেলে রেজিস্টারে সই করা হয় না, মন্তব্য ইডির। নদিয়ায় সোনার দোকান, মালিক ঋণে ডুবে। এদিকে তার দোকানের যে বীমা রয়েছে সেটা 1 কোটি টাকারও বেশি, আর এই বিমার টাকা পেতেই দোকান থেকে নগদ ও সোনার উপর গয়না চুরির গল্প। শান্তিপুরের পুলিশ তদন্ত শুরু করার পরেই পর্দাফাঁস। ভাঙা হয়েছে শাটারের তালা, কাটা হয়েছে লোহার কোলাপসিবল গেট। নদিয়ার শান্তিপুরের একটি সোনার দোকানে চুরি। এই মর্মে শনিবার অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায়। তদন্ত শুরু হতেই পর্দাফাঁস। পুলিশ জানিয়েছে কোনো চুরিই হয়নি। যে গয়নাগুলি চুরি গিয়েছে বলে অভিযোগ জমা পড়েছে তা উদ্ধার হয়েছে সোনার দোকানের মালিকের বাড়ি থেকে। তাহলে পুলিশকে তুমি মিথ্যে কথা বলেছো? আর স্পেসিফাই করে এটা আমি নিজের মনে করে এমনি বলে ফেলেছি, এটা আমি ভুল করে বলে ফেলেছি। আমি আসলে জানতাম না যে অ্যাকচুয়ালি চুরি হয়েছিল দোকানে, কিন্তু মালগুলো আমি ভেবেছিলাম যে চুরি হয়ে গেছে, কিন্তু আমি জানি না যে বাড়িতে মালগুলো রাখা ছিল আগে। সোনাগুলো কোথা থেকে উদ্ধার হলো? আমাদের বাড়ি থেকে। তোমার বাড়ি দিয়ে এলো চোর গিয়ে সোনাগুলো? হ্যাঁ, এটা আমার পুরোটাই আমার ভুল। আমি আমার বাবার কাছে না জেনেই ফোন করে মিডিয়েশন তারপরে বলে বলি। শান্তিপুর রেলবাজার এলাকায় ক্ষিতীশচন্দ্র পালের সোনার দোকান। শুক্রবার মাঝরাতে এই সোনার দোকানের গেট ভেঙে লুট করা হয় বলে অভিযোগ। শান্তিপুর থানায় জানানো অভিযোগে দাবি করা হয় 400 গ্রাম সোনার গয়না, 1.5 কেজি রূপো এবং নগদ 1 লক্ষ টাকা চুরি গিয়েছে। তদন্তে নামে পুলিশ। তারা জানিয়েছে দোকানে থাকা স্পাই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা গিয়েছে যে পরিমাণ গয়না চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে তা দোকানে মজুতই ছিল না। এরপরে দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেখানে তিনি আসল ঘটনা স্বীকার করে নেন। পুলিশ জানতে পারে বাজারে কয়েক লক্ষ টাকা ঋণ রয়েছে সোনার দোকানের মালিকের। এদিকে 1 কোটি টাকার বেশি বীমা রয়েছে দোকানটি। এই বীমার টাকা পেতেই চুরির গল্প সাজানো হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে শনিবারই সমস্ত গয়না উদ্ধার করে পুলিশ। এরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি। যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিল। বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো আমরা এগুলো রিকভার করি। তার 50 লাখ টাকার মতো ঋণ আর একই সঙ্গে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স একটা পলিসি করানো। শনিবার জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় সোনার দোকানের মালিককে। নদিয়ার শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ঘাটালে সরকারি গাছিকোপ, পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানতে নারাজ। একের পর এক গাছে কোপ, পরপর সরকারি গাছ সাফ। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য 8, তার মধ্যে অন্যতম বিবেকানন্দ সিংহ রায়ের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ। একটি দুটি নয়, অভিযোগ ঘাটাল 1 নম্বর ব্লকের মনোহরপুরের শ্যামসুন্দর এলাকার প্রায় 15টি সরকারি গাছ কাটা হয়েছে।
শুক্রবার রাতেই এই গাছগুলি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ভ্যান আটকায় পুলিশ। এখানে গাছ কাটা চলছে, মানে ওদেরকে জিজ্ঞেস করলাম গাছ কে কাটছে, তখন ওরা মানে এখানে আমাদের যে বিজেপি বোর্ড পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ রায়ের নেতৃত্বে এখানে প্রায় 10 থেকে 15 খানা গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা এসে ধরি, আমার নজরে যখন আসলো তখন আমি এলাকার মানুষজনকে ডেকে নিয়ে আসি যে গাছ কেন এখান থেকে কেটে নিয়ে যাবে, আমার এলাকা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে, এ তো ফরেস্টের গাছ, ফরেস্ট এখানে চিন্তা ভাবনা করবে কোথায় গাছ কাটবে কি করবে, এবং এর একটা সুষ্ঠু মীমাংসা হোক। বিভিন্ন গাছের গোড়া দেখুন এলাকার মানুষরা কেটে নিয়ে চলে গেছে, ঠিক আছে, সেই গাছগুলো কাটা হয়েছে। আর ওই যেটা নিজামুদ্দিন গাছটা কেটেছিল কাঁচা গাছ, সেই গাছটা আমরা হচ্ছে গাড়িতে লোড করেছি। প্রধান সাহেব আমাকে পারমিশন দিয়েছে, সেই মর্মে এখানে আমি গাছ তুলতে এসেছি, আমি গাছ কাটতে আসি। এখানকার পঞ্চায়েত মেম্বার অভিযোগ করেছে যে হচ্ছে বিনা পারমিশনে গাছ কাটা হচ্ছে, সেই জন্যই গাছটা তারা তুলেছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নদিয়া জেলা হাসপাতালে সিসিইউ বিল্ডিং, 24 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, কৃষ্ণনগরের সরকারি কলেজে নতুন স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন। কৃষ্ণনগরের শক্তিনগরে নদিয়া জেলা হাসপাতাল, হাজার হাজার রোগীর বড় ভরসা। সরকারি এই হাসপাতালে এবার নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সম্প্রতি এই ইউনিটের উদ্বোধন করা হয়। আমাদের মতো গরিব মানুষ আমরা খুব খুশি। আমরা নার্সিংহোমে বহন করতে পারবো না, এখানে বাড়ির কাছে ভালো চিকিৎসা পাবো এই আশা রাখি, আমরা খুব খুশি হয়েছি। এতদিন হাসপাতালের একটি ছোট ঘরে চালু ছিল 11 বেডের সিসিইউ পরিষেবা। এবার আউটডোর বিল্ডিং এর 4 তলায় 24 বেডের আলাদা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এই 4 তলায় এক্স-রে, ইকো এবং ইসিজি করা যাবে। নতুন ফ্যাসিলিটি, প্রায় ডাবল দ্য ক্যাপাসিটি। 16টা বেড আমরা পিওর সিসিইউ হিসাবে ইউজ করব, আর 8টা বেড স্টেপ ডাউন হিসাবে। আর এখানে আমাদের একটা মোবাইল ইউএসডি ইউনিট, মোবাইল এক্সরে সবকিছু থাকছে। প্রত্যেকটা বেড ইজ আ সেলফ কন্টেইনড ইউনিট, যেখানে আপনাকে শিফট করে ট্রলিতে পেশেন্ট না নিতে হয়। সো ইট ইজ আ বিগ স্টেপ ফরওয়ার্ড। এটাতে যত ভালো ফ্যাসিলিটি আমরা দিতে পারি ততই নদিয়ার জন্য বেটার। নদিয়ার কৃষ্ণনগরের আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে নতুন স্মার্ট ক্লাস এর উদ্বোধন করা হয় শনিবার। দ্রুত ক্লাস চালু হবে। সব কলেজে স্কুলে আছে, আমাদেরটাও আমরা খুব চাইছিলাম যে এটা হোক, আমাদের স্মার্ট ক্লাসরুম ওপেন হলো, আর এতে আমরা হয়তো সবাই মিলে ভালোভাবে ক্লাস করতে পারবো। এই কলেজে স্মার্ট ক্লাস চালু রয়েছে একটি রুমে। কলেজ পড়ুয়ার সংখ্যা 850। তাদের দাবি এতজনের জন্য একটি ক্লাসরুম যথেষ্ট নয়, আরেকটি রুমের প্রয়োজন ছিল। শনিবার সেটারই উদ্বোধন হয়। প্রচুর সুবিধা হবে, কারণ আমাদের যে একটা স্মার্ট ক্লাসরুম ছিল তাতে সেমিনার বা কোনো ক্লাস একটা ডিপার্টমেন্ট চালু করলে অন্য ডিপার্টমেন্টরা করতে পারতো না, তো আর একটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আশা করব অনেক উপকৃত হবে আমরা এই ক্লাসরুমের জন্য। মহামিত্র আমাদের কলেজকে একটি স্মার্ট ক্লাসরুম তৈরি করার জন্য এমপি ল্যাডের ফান্ড থেকে প্রায় 19.5 লক্ষ টাকা মতো দিয়েছিলেন। এই নেটের মাধ্যমে পুরো তারা সমস্ত পৃথিবীর পড়াশোনাটা এই স্মার্ট ক্লাসরুমে বসে করতে পারবে, এবং ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে কলেজকে এইরকম একটি উপহার দেওয়ার জন্য। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। টয় ট্রেনে জঙ্গল সাফারি প্রায় 5 বছরেরও বেশি সময় পর চালু হলো। শিলিগুড়ি জংশন এবং কার্শিয়াংয়ের গয়াবারের মধ্যে সৌজন্যে দার্জিলিং হিমালয়ান রেল। চা বাগান, জঙ্গলের বুকে কুচিকচিক। টয় ট্রেনে ফের শুরু হলো জঙ্গল সাফারি। প্রথম দিনেই জমজমাট। पहली बार जा रही हूँ, मजा आ रहा है बहुत। मैं अपनी बहन और दादा दादी के साथ जा रही हूँ। শিলিগুড়ি জংশন এবং কার্শিয়াংয়ের গয়াবাড়ি, এর মধ্যে পড়ে 3টি স্টেশন। পাহাড়ি পথের দুপাশে চা বাগান আর জঙ্গল। করোনার সময়ে অর্থাৎ 2020 থেকে এই রুটে বন্ধ হয়ে যায় জঙ্গল সাফারি। পর্যটনের মরশুমে ফের টয় ট্রেনে জঙ্গল সাফারি চালুর উদ্যোগ নেয় দার্জিলিং হিমালয়ান রেল।
একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মেলায়। ঠিক হয় শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন ছুটবে খেলনা গাড়ি। এরপর রবিবার থেকে পরিষেবা শুরু। টয় ট্রেনের 3টি কামরার মধ্যে 2টি থাকছে বেসরকারি সংস্থার হাতে। সেখানে থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। মাথাপিছু খরচ 2199 টাকা। বাকি একটি কামরার মাথাপিছু ভাড়া 1000 টাকা। আমরা 21 জন আছি, পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি। পিকনিক হিসাবে আমরা প্রথম এনজয় করতেছি। আজকে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ये सारा अनुभव हमारे सिलीगुड़ी के लोगों के लिए बहुत एक नया तरह का अनुभव रहेगा और ऐसा यादगार अनुभव रहेगा जो कि ट्रेन, पहाड़ और पिकनिक ये तीनों मिला करके एक ऐसा अनुभव रहेगा हमारे लोगों के लिए जो वो जीवन भर कभी नहीं भूल पाएंगे। বেসরকারি সংস্থার হাত ধরে ফের পর্যটকদের জন্য নয়া পরিষেবা চালু করলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি, মাঝে শুকনা, রংটং, তিনধারিয়া, তিনখানা স্টেশন ক্রস করে ট্রেন গিয়ে পৌঁছবে একেবারে গয়াবাড়িতে। মাঝে থাকছে বিনোদনের আয়োজন। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। একটানা কম তাপমাত্রা, পুরুলিয়ায় শিশির জমে বরফ। পৌষ সংক্রান্তি থেকে ফেরে জেলায় জেলায় জাঁকিয়ে শীত। শীতের সময় সাধারণত প্রায় লোক কাশ্মীর বাইরে চলে যায় এই বরফ দেখার জন্য। যে বরফ আমরা কিন্তু পুরুলিয়াতে দেখতে পাচ্ছি, এই তুষারপাত। গাড়ির উপরে জমে বরফ। এটা দার্জিলিং নয়, পশ্চিমের জেলা পুরুলিয়া। দিন 7 ধরে পুরুলিয়ার পারদ নেমেছে 10-এর নিচে। বিশেষজ্ঞদের মতে একটানা এতটা কম তাপমাত্রা থাকার কারণেই শিশির জমে বরফ। দিন 7 ধরে এই বরফের দেখা মিলছে ভোরের পুরুলিয়ায়, বেগুনকোদর, অযোধ্যার নানা এলাকায়। শীতের দীর্ঘ রাত হয়, নিম্ন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা বা ভূপৃষ্ঠের আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, শান্ত একটা এনভায়রনমেন্ট থাকে। সেক্ষেত্রে ইভিনিংয়ের পর থেকে যখন লং ওয়েভ টেরেস্ট্রিয়াল বিকিরণ সংঘটিত হয়, গভীর রাত বা ভোরের দিকে নিম্ন বায়ুমণ্ডল মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু অনেকটাই শীতল হয়ে যায়। এক্ষেত্রে জলীয় বাষ্প ভেপার স্টেজ থেকে সলিড স্টেজ আইস ক্রিস্টাল বা ফ্রস্টে রূপান্তরিত হয়। রবিবার তাপমাত্রা চড়েছে দক্ষিণের জেলাগুলিতে। এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি। আবহাওয়া দপ্তর জানিয়েছে এটা সাময়িক। বুধবার থেকে ফের নামবে পারদ। আগামী 2 দিনের মধ্যে আবার তাপমাত্রা কমে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 1 সপ্তাহ 12 ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করার সম্ভাবনা, ঠান্ডা বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতার থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় 2 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তাপমাত্রা এর কাছাকাছি কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। খুব বেশি পরিবর্তন হবে না রাতের তাপমাত্রা। নিউজ 18 বাংলা,